প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর যা বৈঠকখানায়। আমার সঙ্গে তিনজন অতিথি আজকেও আছেন। সবাইকে আপনারা চেনেন। সৌরভ ভাই সিনিয়র সাংবাদিক, সৌরভ হাসান, রেজাউল করিম, রনি, সম্পাদক জবান এবং সারোয়ার তুষার এনসিপির নেতা। রাজনীতি এই কি বলে মনে হচ্ছে একটু আগাচ্ছে, আবার একটু থেমে যাচ্ছে, আবার একটু বিষয়গুলি কিছু কিছু বিষয় আছে না, অনেকগুলি পরিষ্কার না আর কি। লাইক আপনার জুলাই সনদ, তারপরে আপনার গণপরিষদ নির্বাচন যেটা দাবি এনসিপির, বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টা এখন না পরে করব এরকম। আবার একটা ইতিমধ্যে খবর আমরা দেখেছি যে জুলাই সনদের অংশ হচ্ছে না, এর বাস্তবায়নের পদ্ধতি কি হবে, এটা নিয়ে একটু আপনারা কথা বলেন। আমি একটু নিজে একটু কি বলে এটা নিয়ে একটু জানার চেষ্টা করি, একটু আপনাদের বক্তব্য শুনি একটু। তো সৌরভ ভাই সিনিয়র মানুষ, সৌরভ ভাই শুরু করুক, আমরা পার্টিসিপেট করি। জুলাই সনদ কেন? সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে পরিচালিত হবে, কিভাবে এটি টেকসই হতে পারে, এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা। আর নির্বাচন, সেটার জন্য তো নির্বাচন অপরিহার্য, সেই নির্বাচনটি কিভাবে করা যাবে এটা নিয়ে কিন্তু মাসের পর মাস, দিনের পর দিন, দফায় দফায় 30টি রাজনৈতিক দলের সঙ্গে কখনো এককভাবে, কখনো আলাদা আলাদা বৈঠক চলছে। আমার ধারণা এখানে একটা আস্থার সংকট আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং দলগুলোর ভেতরে নাকি দলগুলোর ভেতরেই। কারণ অন্তর্বর্তী সরকার তো ওয়াদা দিয়েছে যে তারা ফেব্রুয়ারির পর নেই, নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা ছেড়ে দেবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উপর যে আস্থা অনাস্থা ছিল, এটা এক ধরনের অবসান। রাইট, মানে অনেকের ধারণা বা অনেকের পারসেপশন ছিল এরকম যে সরকার হয়তো আরো অনেকদিন ক্ষমতায় থাকতে চায়। সেটা আমার মনে হয় যে এটা তো এখন পরিষ্কার। সর্বশেষ তিনটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আমার ধারণা, এটা সারোয়ার তুষার পরে আরো 7টি দলের সঙ্গে বৈঠক হয়েছে। সারোয়ার তুষার আরো ভালো বলতে পারবেন। 3টির পরে আরো 7টি দলের সঙ্গে বৈঠক হয়েছে। আচ্ছা, বৈঠক হয়ে গেছে, সেটাই আমরা ধরে নেই যে তিনি এই বার্তাটাই দিয়েছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই। এখন নির্বাচন তো অন্তর্বর্তী সরকারও করতে পারবে না, নির্বাচন কমিশনও করতে পারবে না, নির্বাচন করবে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচনের প্রধান নিয়ামক শক্তি হচ্ছে জনগণ, ভোটার। এখন রাজনৈতিক দলগুলো যদি ন্যূনতম বিষয়ে একমত না হতে পারে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? রাজনীতিবিদ আছেন, দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট সৌরভ ভাই বলছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আস্থার সংকট তো আছেই। কারণ হলো যে এই গত প্রায় 1 বছর হয়ে গেল এই সংস্কার সনদ এগুলো নিয়ে কমিশন কাজ করছে। প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদাভাবে, এরপরে এখন একসাথে কাজ হচ্ছে এবং আমরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেছি। কারণ এই যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে, এর আগে আমরা দেখতাম যে বিদেশি দূতাবাস বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাক নির্ধারণ করে। এখন রাজনৈতিক দল সব একসাথে বসে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, সরকারের যেহেতু ঐক্যমত্য কমিশনকে আমরা সরকারের একটা পার্ট ধরে নিলে সবাই মিলে আপনারা ঠিক করছে। কিন্তু এখানে একটা জিনিসের অভাব দেখতে পাওয়া যাচ্ছে শুরু থেকেই, সেটা হচ্ছে যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার যেটা ব্যাপার, এইটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। যেমন অনেকগুলো ফান্ডামেন্টাল ইস্যু আছে যেগুলো যদি আপনি না করেন, এখন কথাটাকে এভাবে নিয়ে আসা হচ্ছে আমরা ভাই 11টাতে একমত হয়েছি, 9টাতে একমত হই নাই, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু এটা খুব স্বাভাবিক না। কেন? কারণ যে 9টাতে আপনি একমত হন নাই, ওই 9টার এরকম একটা দুইটা আছে যেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে অন্যান্য যতগুলো সংস্কার, যে বলা হচ্ছে 600-র উপরে সংস্কার প্রস্তাব, একটাও কিন্তু বাস্তবায়ন হবে না। ঠিক আছে? ফান্ডামেন্টাল জিনিস, যেমন দুদকের আপনি অনেকগুলো সংস্কার প্রস্তাব রেডি করলেন, কিন্তু দুদকের নিয়োগ কে দেবে, এইটা যদি আগের মতো থাকে তাহলে ওই একটা সংস্কারের কাজে আসবে না। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিস। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বড় রাজনৈতিক দল সহ যারা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের কমিটমেন্টের ঘাটতি দেখতে পাচ্ছি আমরা। আর আমাদের ব্যাপারে বারবার বলা হয়েছে যে আমরা নির্বাচন চাই না, সেই আমরা কিন্তু শুরু থেকেই পরিষ্কার করেছি যে না, এরকম কোনো পজিশন না। কথাটা হচ্ছে যে নির্বাচন আপনারা সবসময় করেন। এখন আপনারা বললেন যে নির্বাচন নিয়ে কিন্তু কোনো মানে সরকারের দিক থেকে নুরুল হক নূরের উপর হামলার পরে সরকার যে একটা বিবৃতি দিল, সেই বিবৃতিতে শেষ লাইনটা খুব তাৎপর্যপূর্ণ, মানে শেষ প্যারাটা, এখানে সরকার খুব দৃঢ়ভাবে বলছে কোনো একটা পক্ষকে যেন মেসেজ দেওয়া হচ্ছে এরকম যে
নির্বাচন কোনো অশুভ শক্তি বানচাল করতে পারবে না। তো আমার কাছে মনে হয়েছে বিশেষত প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ওনার বরাবরই এরকম ছিল, এক মুহূর্তের জন্য উনি অন্য কিছু চিন্তা করেন নাই। কিন্তু আচ্ছা, ওই যে নূরের উপরে হামলার স্টেটমেন্টের সাথে এই লাইনটা জুড়ে দেওয়ার কারণটা কি? এক্স্যাক্টলি, মানে আমি তো এটাই হচ্ছে সিগনিফিক্যান্ট যে নূরের উপর হামলার, আপনি কি মনে করেন নূরের উপর হামলার প্রতিবাদ তো ওইটুকু করলেই হয় যে তার আমরা চিকিৎসা ব্যবস্থা করবো, দোষীদের শাস্তি দেব, এটা কি লিখতে হচ্ছে কেন? কারণ নূরের উপর এই হামলাটা কোনো সাধারণ হামলা না, এটা মানে নির্বাচন বানচাল করার গণ-অভ্যুত্থানের কনস্পিরেসির অংশ। খেয়াল করে দেখবেন যে নূরের উপর হামলাটা যখন যে সময় হয়েছিল সেই সময় বাংলাদেশের ঢাকা সহ সারা বাংলাদেশের বিশেষত ক্যাম্পাসগুলোতে আরো অনেকগুলো ঘটনা ঘটছিল একই সাথে, এবং এগুলো আমরা তো প্যাটার্ন বুঝি, আমরা তো অনেকদিন ধরে এগুলো খেয়াল করি যে এগুলো যখন একসাথে ঘটতে থাকে, একসাথে অনেকগুলো বিশৃঙ্খলা ঘটতে থাকে, তখন বোঝা যায় যে এগুলো অর্গানাইজড এবং এগুলোকে কেউ ঘটানোর চেষ্টা করছে, এবং ডাক শুনিয়েও অনেক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এগুলোর উদ্দেশ্যই থাকে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বানচাল করার চেষ্টা একটা থাকতে পারে। আমরা কিন্তু এইটাকে সাপোর্ট করি, আমরা বলেছি যে অবশ্যই নির্বাচনী পথে বাংলাদেশকে যেতে হবে, কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে। তো প্রধান উপদেষ্টার কিংবা সরকার যে সংস্কারের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে ফার্ম, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আরো যে পাওয়ারের বিভিন্ন ব্লক আছে সেখানে সরকারের সাথে অনেক জায়গায় টানাপোড়েন বলেছেন তুষার যে আপনারা এরকম অনেকে বলে আমরা নির্বাচন চাই না। হ্যাঁ, তো আপনি আবার বলছেন যে না সরকার, আমরা ইলেকশনের দিকে তো যাচ্ছে দেশ, কিন্তু যাচ্ছে কিন্তু সংসদ নির্বাচনের দিকে, যেটা আপনারা আবার চাচ্ছেন না। এটা তো এখনো সেটেল হয় নাই, আমরা চাচ্ছি না ব্যাপারটা। আপনারা বলছেন আগে গণপরিষদ নির্বাচন, আগে গণপরিষদ এরকম না, আমরা বলেছি যে আপনাকে ইস্যুটা দুইটা, সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে, এই দুইটা একটা ফর্মুলা দিয়ে আপনাকে বাস্তবায়ন করার রাস্তা খুঁজতে হবে, দ্যাট ইজ গণপরিষদ মানে নির্বাচন। এটাও তো একটা জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো করে এটা হবে, কিন্তু আপনি এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা দুটো কাজ করবে, তারা সংবিধানটাও বদলাবে, তারা আপনার সরকার পরিচালনা করবে। ধরেন অনেকে বলে যে সংবিধান পরিবর্তন এটা একটা লম্বা সময়ের ব্যাপার, আমি মনে করি যেহেতু ঐকমত্য কমিশন অনেকগুলো কাজ করে ফেলেছে অলরেডি, ফলে এত লম্বা সময় লাগবে না। তবু যদি ধরে নিই যে এটা 2 বছর লাগবে, কথার কথা, সরকার তো চলবে সরকারের মতো, সরকার আর গণপরিষদ তো আলাদা হয়ে যাবে তখন। কিন্তু আপনি বলছেন যে যারা জিতবে, মেজরিটি পাবে, তারা সরকার চালাবে, আর এই পরিষদটা সংবিধান সংশোধন বা নতুন সংবিধান লেখা সহ বিভিন্ন অ্যামেন্ডমেন্টের কাজগুলো এগুলো করবে, এবং তার কাছে জুলাই সনদের ইয়েগুলো তো আছে, আপনার রেকমেন্ডেশনগুলো তো আছে। এই যে এটা হচ্ছে এনসিপির পজিশন ক্লিয়ার করে বলল, এটা কি রিয়েলিস্টিক? আর দেখেন, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন, সবাইকে সালাম, কৃতজ্ঞতা। দেখেন এখানে দুইটা জায়গায় রাজনীতিটা ঘুরপাক খাচ্ছে, একটা হলো তার বিভিন্ন দলের দাবি, আরেকটা হলো যে গণঅভ্যুত্থানের পরে দলের দাবি প্লাস দলগুলোর মধ্যে অনাস্থার কথা। ওগুলো তো আছে, অনাস্থা তো সমস্যা না, অনাস্থা তো এটা তো অনাস্থার কারণেই তো অভ্যুত্থান হয়েছে। অনাস্থা যদি না থাকতো তাহলে তো একটা নির্দলীয় বা সর্বদলীয় ব্যানার অভ্যুত্থান হইতে মানে হওয়ার দরকার ছিল না। এটা দলীয় বিরোধী দল অনেকদিন যাবত আন্দোলন করতেছিল না, বিএনপি তো তার অনেক দিন যাবত নির্যাতিত না, এবং আপনার এই 28 তারিখের মেসাকার আপনার যেদিন ঘটলো ওই দিনই তো একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার কথা দেশে, তো 28 অক্টোবরের ইয়েতে। তো আপনার সেটা আপনার কেন হচ্ছিল না, এবং বিএনপি জামাতকে এভাবে পিটায় মারা হচ্ছিল, এটা একটা মোটামুটি একটা নর্মালাইজেশন হয়ে গেছিল, একটা সাধারণ ব্যাপার, মানে এক ধরনের সম্মতি এটার ব্যাপারে উৎপাদিত হয়ে গেছিল। কেমনে? কারণ হইল এই রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের আস্থার একটা মানে সমস্যা, এটা ফ্রম ভেরি বিগিনিং আছে, সেটার কাফফারাই তো দিতে হইলো বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিয়ে, সেটা তো আছে। কিন্তু 5 তারিখের পরে ঘটনাটা এখনো বহাল, অবশ্যই বহাল, কিন্তু সেটা বহাল না থাকার তো কোনো কারণ নাই। তাহলে বহাল থাকলে তো সমস্যাই, আপনি বলছেন যে এটা সমস্যা না। সমস্যা না, কেন সমস্যা না? কারণ মাঝখানে তো অভ্যুত্থান তো হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে যাওয়ার মধ্য দিয়ে কি হয়েছে, সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। আপনারা যে তর্কগুলো করতেছেন বা যে আলোচনাগুলো করতেছেন, বেশিরভাগ আলোচনায় অদরকারি। আপনি যদি অভ্যুত্থানটা বুঝতে পারেন, অভ্যুত্থান যখন হয় অটো সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়। এখন আপনার পলিটিক্যাল পার্টিগুলো যারা, সব পার্টি নতুন পুরান সব, তাদের সামনে চ্যালেঞ্জ হলো এই সেকেন্ড রিপাবলিকটা তারা ধারণ করবে কিভাবে, এটাকে তারা একটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল এক্সারসাইজের মধ্যে রূপান্তর করবে কিভাবে, এই তো একটা ক্রাইসিসটা। তো সেটা করার ক্ষেত্রে দাবি দেওয়ার দিক থেকে যে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম, দাবি দেওয়ার দিক থেকে দুইটা দিক আছে। একটা হলো তার দলীয় রাজনৈতিক ইচ্ছা, সুবিধা অসুবিধার আলোকে দাবি দেওয়া রাজনৈতিক দলগুলোর, আর একটা হলো ন্যাশনাল ইন্টারেস্ট কি এখন সেটার আলোকে দেখা। ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে দেখেন, গণপরিষদের দাবিটা এটা এনসিপি বহু পুরানা দাবি, বা এনসিপি গঠন হওয়ার আগেরও দাবি, আপনার অভ্যুত্থানের শক্তিদের দাবি, বা বাংলাদেশের এই আপনার হাসিনার যে ফেস্টিভাল, এটা তো একটা সেম টাইম সাংবিধানিক ফেস্টিভাল। আবার আপনি সংবিধান সংস্কারের জন্য একটা কমিশনও করছেন,
সেই কমিশনে বিশেষজ্ঞের নামে কিছু লোকজনকে নিয়োগও দিচ্ছেন। তো সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যে সবার আপনার কি বলবো যে এক ধরনের পজিটিভ মনোভাব আছে সেটা মনে করা যাবে না। মানে আমি বলছি সংবিধান সংস্কার কমিশনে যাদেরকে আপনার নিয়োগ দিছিলেন, তো সেই কমিশন রিপোর্ট দিয়ে দিছে জমা। তো সেই কমিশন রিপোর্ট দিল, তারপরে এখন আবার গণপরিষদের দাবি। তাহলে আপনি যদি গণপরিষদ মিন করতেন এবং অভ্যুত্থানের একটা বড় পার্ট শক্তি সরকারের সাথে আপনার কি বলবো যে ক্ষমতায় আছে, 3 জন ছিল এখন 2 জন আছে, তাহলে আপনারা তো সংবিধান সংস্কার কমিশনের দিকে যাওয়ার দরকার ছিল না। কারণ এই সংবিধানে কি সমস্যা এগুলো বহুদিন ধরে আলোচনা হচ্ছে। এটা 72-এর হক কথা যদি পড়েন আপনি মৌলানা ভাসানীর, এই সংবিধানে কি সমস্যা এগুলো না ভাসানীর মানে প্রায় ধরেন প্রত্যেক সংখ্যাতে একটা না একটা লেখা থাকতো হক কথার। তো এই সংবিধানের কি সমস্যা এটা আমরা সবাই জানি, মানে যারা রাজনীতি চর্চা করে। তাহলে আপনি যদি গণপরিষদ মিন করতেন তাহলে তো এইখানে এতদিন সময় নষ্ট করার দরকার ছিল না। কারণ নতুন করে সংবিধান জনগণের সম্মতির ভিত্তিতে হবে। তাইলে আপনি কমিশনটা কেন করলেন? 1 নাম্বার। তাহলে আপনার দেখা যাচ্ছে আপনার প্রায়োরিটির ক্ষেত্রে আপনি কতগুলো জিনিস ঠিক করতে পারেন নাই, যে এই মুহূর্তে ন্যাশনাল ইন্টারেস্ট কি এবং পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারেস্ট কি। অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্টের বা ন্যাশনাল জাতীয় স্বার্থের 100% বিপরীত মুখে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার তো জিনিসগুলো করে ফেলতে পারতে হবে। সেই জন্যই তো আপনাকে অভ্যুত্থানের শক্তি সম্মিলিতভাবে ক্ষমতায় সেই চেষ্টাই তো ঐক্যমত্য কমিশন করলো। তো ঐক্যমত কমিশনের বাইরেও আচ্ছা আরেকটা তাহলে এই আলাপটা শেষ করি যদি আমরা এখানে এইভাবে, তাহলে আমার এখন রাজনীতিটা লাগবে 2 জায়গা থেকে। সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, এখানে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার হবে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ। এবং সেই জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে কোনো দলের স্বার্থ যদি রক্ষা না করা যায় তাতে মাইন্ড করার কোনো সুযোগ নেই, সেটা বিসর্জন দিতে হবে। সেটা আপনি কি এই লক্ষণ দেখছেন বিসর্জন দেওয়ার? সাধু বাংলা হলো সেটা জলাঞ্জলি দিতে হবে। এটা কি এরকম সেই লক্ষণ যদি না থাকে, তার যে কাউন্টার লক্ষণ সেটা হলো জননিরাপত্তা থাকবে না, সেটা হলো যে সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করবে। সেটার সবচেয়ে আরেকটা বড় সাইন হলো আওয়ামী লীগকে নর্মালাইজেশনের একটা সুযোগ তৈরি করা হবে। আওয়ামী লীগ এই যে দেখেন মাঝে এই যে মিছিল করতেছে, মাথাচাড়া দিচ্ছে, এটা তো আউটসাইড জব না, আমি মনে করি এটা ইনসাইড জব। এইখানে এই যে সংস্কার নির্বাচন মুখোমুখি দাঁড় করে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এখন জনগণের হতাশা দেখেন। আপনার এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? এখন কি আপনি বলতে পারবেন যে জিনিসপত্রের দাম 2 দিন ভালো থাকে 4 দিন খারাপ থাকে? তো আপনি এখন তার মানে কি? তার মানে ওই সুরটা ওঠা শুরু করবে, আগেই তো ভালো ছিলাম। তার মানে আমি ইনসাইড জব বলতেছি কেন? উঠতেছে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি উঠতেছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে একটা কলা গাছও ভালো আওয়ামী লীগের চেয়ে। কারণ আওয়ামী লীগ আসলে মানুষকে হত্যা করে। আওয়ামী লীগ বিহীন একটা দেশে যদি বিএনপি জামাত অন্যান্য দল নিজেরা মারামারি করে 70% ক্ষয় হয়ে যায়, কোনো সমস্যা নেই। জনগণের জীবন গুরুত্বপূর্ণ। আমি বলি রাজনীতিতে তাহলে ন্যাশনাল ইন্টারেস্ট, মানুষের মর্যাদাবোধ, এইটা প্রতিষ্ঠার জন্য আপনার যা যা করা দরকার সেটা করার ম্যান্ডেট, সেটা করার নির্বাহী ক্ষমতা এই সরকারকে দেওয়া হয়েছিল। তাহলে এই সরকার কেন করতে পারলো না, এই প্রশ্নটা আমাদের এখন করতে হবে। করার মধ্যে দিয়ে আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের একটা রাজনীতি লাগবে। আমাদের এখানে রাজনীতি ছিল না, আমাদের এখানে রাজনীতিটাকে আমরা মনে করতাম সিন্ডিকেট। প্রধানমন্ত্রীকে আমরা মনে করতাম অমুক দলের নেতা। এখানে প্রধানমন্ত্রী যে দল থেকে নির্বাচিত হোক, রাষ্ট্র রাজনীতি ক্ষমতা এগুলোকে যে ইম্পার্সোনাল হতে হয়, এই প্র্যাকটিসটা আমাদের এখানে গড়ে ওঠে। এই আপনার প্রশ্নটা এই সরকার কেন করতে পারলো না, এই জবাব এই প্রশ্নের জবাবটা কি সেটা আমরা আলোচনা করবো একটু চা খেয়ে নেই। জি জি দর্শক একটু চা খাও আমাদেরকে। কারণ সবকিছু কি আমরা সরকারকে দায়ী করব, নাকি যারা আমরা ওই যে আপনি যেটা বললেন জাতীয় স্বার্থর সঙ্গে দলীয় স্বার্থর কি বলে এটাকে এক জায়গায়, দলীয় স্বার্থের যে সংঘাত বলতে পারে, সংঘাতটা দূর করে এক জায়গায় আনতে হবে সবাইকে, সেই চেষ্টা যে সেটা যদি ব্যর্থ হয় এটার জন্য কি সরকারকে দায়ী করব, নাকি সৌরভ ভাইয়ের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা অনাস্থার সংকট, এটা নিয়ে একটু চা খাওয়ার পরে কথা বললে ভালো হবে। জি জি ওকে। সৌরভ ভাই আপনার কথা সূত্র ধরে আমাদের রনি ভাই, তুষার ভাই অনেক কথা, রনি ভাই তো বলে দিয়েছে, মানে এক ধরনের যে এখন দলীয় স্বার্থ এবং জাতীয় স্বার্থ এবং যে এর ব্যাখ্যা দিতে যে রনি ভাই যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন, জনজীবনের সমস্যা, জনজীবনের সংকট, দ্রব্যমূল্য, আপনার চাকরি না থাকা, বেকারত্ব, আইনশৃঙ্খলা, এগুলো তো জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং জাতীয় সংকট। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এটা নিয়ে খুব আলোচনা নেই। আপনি যে প্রতিদিনই হচ্ছে যে আজকে বিএনপি কি বললো, কালকে জামাত সেটার কি পাল্টা বললো, আজকে জামাত কি বললো, এনসিপি তার জবাবে কি বললো, বামরা কি জবাবে বললো,
এটা কিন্তু মানে সবাই দল নিয়ে আছে, সবাই নির্বাচন নিয়ে, মানে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সুবিধা কে নিতে পারবে বেশি। স্যার অর্থ একটা কথা বলছেন গুরুত্বপূর্ণ খুবই, ওইখানে কি সংকটটা যে অধিকাংশ দল মনে করে যে নির্বাচন হওয়ার পর যারা জয়ী হবে তারা এসব কিছু রাখবে না। হ্যাঁ, এখন সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যদি সেটা গণভোট হয়, যদি সেটা এমনকি গণপরিষদের ভোট হয়, তাহলেও তো ফলাফল একই হবে, যে দল জয়ী হবে সেই দল সব কিছু বাদ দিয়ে দেবে। মানে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতীয় সংসদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন এটা কিন্তু বড় সমস্যা না, কারণ গণপরিষদও যে দল একটা পার্থক্য হলো যে সংবিধান নতুন করে লিখতে হলে গণপরিষদ লাগবে না, সেটা তো সেটা রেগুলার সংসদে এটা সম্ভব। আচ্ছা, সেটা তো আসবে, কিন্তু সেই সময়টা পার হয়ে গেছে। এখন জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন, সরকারের সমস্ত প্রস্তুতি হচ্ছে ফেব্রুয়ারিতে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনটি হবে। এখন ধরুন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এর জায়গায় যদি গণপরিষদ নির্বাচন হয়, তাহলে এই যে সমস্ত আলোচনা আসে এগুলো বাতিল করতে হবে। কারণ তাহলে আমরা চাই যে আগামী বাংলাদেশ কি চলবে, এই সংবিধান বাতিল হয়ে গেল, নতুন করে কিভাবে সংবিধান হবে তার একটা প্রস্তাবে হতে পারে। কেউ গণভোটের কথা বলছে, কেউ দলীয় কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির ভিত্তিতে গণপরিষদ হবে, যারা জয়ী হবে। সেখানেও প্রশ্নটা হচ্ছে এই আওয়ামী লীগ মাঠে নেই, ধরে নিলাম জাতীয় পার্টি তার আওয়ামী লীগের সহযোগী তারাও মাঠে নেই। এখন রাজনৈতিক দৃশ্যপটটা কি? দৃশ্যপট হচ্ছে বিএনপি প্রবলভাবে শক্তিশালী। এখন এই যে সংশয় সন্দেহ, এটাও একটা বড় কারণ যে বিএনপি তো জয়ী হবে এবং বিএনপি জয়ী হয়ে কথা রাখবে এর নিশ্চয়তা কি। এখন সেটা কিন্তু গণপরিষদের ক্ষেত্রেও, গণভোটের ক্ষেত্রেও এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও। এখন এই যে সংশয়, এই যে সন্দেহ, এক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির নেতৃত্বের একটা দায়িত্ব অনেক বেশি। তাদেরকে অনেক কিছুই এই দলগুলোর আস্থা অর্জন করতে হবে, কারণ এই সংকটটা তো 24-এর 5 আগস্টের পর ছিল না বলেই বিএনপি তো বলছে আমরা অনেক ছাড় দিয়েছি। শুনেন, এই যে দাড়ি কমা সেমিকোলনের ছাড়, এটা কোনো ছাড় না, মানসিকতার ছাড়, মনস্তাত্ত্বিক ছাড়। মানে তারা রাষ্ট্রটা পরিচালিত হবে কিভাবে। যেমন ধরুন আগামী সংসদের চেহারা যদি এরকম হয়, এবং আমরা 4টি ভালো সংসদ পেয়েছি আর 4টি ভালো নির্বাচন পেয়েছি, হ্যাঁ, যেটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছিল, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার অধীনে, কিন্তু 4টি ভালো সরকার পেয়েছি, 4টি ভালো সংসদ পেয়েছি, পাইনি। প্রতিটি সংসদে দেখা গেছে অর্ধেক সময়টা হচ্ছে বিরোধী দল। কথা অন্যদিকে যাওয়ার আগে আমি একটু, সৌরভ ভাই বললেন গণপরিষদের নির্বাচনও যদি হয়, তো সেখানেও তো মেজরিটি পার্টি বলতে পারবে যে না আমি এগুলি করবো না। না, গণপরিষদ হলে তো আপনি এর আগে একটা লিগ্যাল ফ্রেম অর্ডার এলএফও করে কতগুলো শর্ত দিয়ে তারপর গণপরিষদ হবে, যে এই জিনিসগুলো আপনি না করে পারবেন না, ঠিক আছে? সেই সময়টা আছে এখন না, সেটা তো সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কমিশন তো এখনো তার যে 6টা প্রস্তাব বাস্তবায়নের, তার মধ্যে গণপরিষদ তো 2 ভাবে আছে, পূর্ণাঙ্গ গণপরিষদ আর আমরা যেভাবে বলি গণপরিষদ কাম পার্লামেন্ট। এটা তো এখন আলোচনায় আসে নাই, ফলে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা এখন আর সুযোগ নাই পার্লামেন্টের। কেন গণপরিষদের ইস্যুটা কি ঐকমত্য কমিশনের তো অনেক বেশি আলোচনা হয়েছে, আগামী বাংলাদেশ কিভাবে চলবে ইত্যাদি, কেউ কথায় কথায় অ্যামেন্ডমেন্ট আনতে হবে। গণপরিষদের ইস্যুটা কি ওখানে সেটেল করা গেল না? না, এখনো তো বাস্তবায়ন পদ্ধতিতে আসেনি তো আলোচনা। আগে আপনি চেকলিস্ট করছেন যে কি কি সংস্কার করবেন, সেটার পরে হলো বাস্তবায়ন পদ্ধতির মধ্যে 6টা পদ্ধতি প্রস্তাব করা আছে। গণপরিষদ কাম পার্লামেন্ট, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের দিন একই সাথে গণভোট, অধ্যাদেশ। গণপরিষদের আগে কিছু শর্ত থাকবে, ওই পরে না শর্ত মানে কি, একটা ফ্রেম তৈরি করতে হয়। গণপরিষদ অলওয়েজ একটা ফ্রেমের মধ্যে হয়। 70-এ যে নির্বাচনের উদাহরণটা বারবার আসে, ওটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে হচ্ছে, এলএফওর অধীনে হচ্ছে। এখন পার্লামেন্টের কথা আমরা এই জন্য বলি, যেমন একেবারে গণপরিষদের ব্যাপারে যেটা সবচেয়ে একটা ভুল দাবি, একদম কমপ্লিটলি নতুন সংবিধান ছাড়া গণপরিষদ করা যায় না, এটা কিন্তু ঠিক না। আমরা এখন যে ধরেন যে আলোচনাগুলো হচ্ছে 72 সংবিধানের মূল আপত্তিগুলো কোথায়, সেটা হচ্ছে তার পাওয়ার স্ট্রাকচারে। এটা যদি আপনি মানে গভীরভাবে পরিবর্তন করে ফেলেন, তাহলে কিন্তু আপনি 72 সংবিধানের মধ্যে থাকছেন না, এবং এটা সংস্কার করেই সম্ভব। কিন্তু পার্লামেন্টের সমস্যাটা হচ্ছে যে পার্লামেন্ট তো দেখবে যে ওইটুকু সংশোধন আপনি করতে পারবেন যেটা
এই এক্সিস্টিং কনস্টিটিউশনের স্পিরিটটাকে আপহোল্ড করে। যদি এক্সিস্টিং কনস্টিটিউশন স্পিরিটকে সে মানে বাইপাস করে যায়, তখন কিন্তু আপনি পরবর্তীতে এটা চ্যালেঞ্জ হবে। কিন্তু এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, তাদের মূল ভিত্তিতে এই সংবিধানকে ধরেই তো না ভাই, ধরেন আপনি একটা কমপ্লিটলি নিউ কনস্টিটিউশন লিখবেন, তখনও কিন্তু আপনাকে পুরনো সংবিধান থেকে অনেক কিছু নিতে হবে। যেমন ধরেন রাইট টু লাইফ আপনার কনস্টিটিউশনে আছে, তো এটা তো আপনি পরের সংবিধানে বাদ দিয়ে দিবেন না। শুধু আপনি দেখবেন যে এখানে রাইট টু লাইফ এক্সারসাইজ করা যায় নাই কেন, কিছু কন্ডিশনসের কারণে, কিছু ব্যারিয়ারের কারণে আপনি এগুলো দূর করবেন। যে সভা সমাবেশ করার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, যেগুলো একটা গণতান্ত্রিক সংবিধানে থাকে, না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, একটু আমি অ্যাড করি সামাইল। সেটা হলো দেখেন, সংবিধানের আলাপটা আমরা যখন করি, তখন আমরা সংবিধান, আমাদের যে সংবিধানটা, আমরা একটা জিনিস একটু মনে হয় গ্যাপ আছে, সেটা হলো যে পলিটিক্স অ্যান্ড এথিক্স অফ কনস্টিটিউশন যেটা বলে, আমাদের এই যে ফ্যাসিবাদটা কায়েম হলো, এটা তো সংবিধানের দোহাই দিয়ে কায়েম হয়েছে। তার মানে এই সংবিধানের আরেকটা ক্রিটিক যেটা করা হয়, যেটা আপনার পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংবিধান, এবং এই সংবিধানের প্রণয়ন প্রক্রিয়ার সময় বহুস্বর বা ভিন্ন স্বরকে গুরুত্ব দেওয়া হয়নি। সেটা আপনার যে গবেষণাগুলো, বই পুস্তকগুলো, ওই সংবিধান বিতর্ক, গণপরিষদ বিতর্ক, ওগুলো তো আপনার আছে। কিন্তু আমার কথা হইল, দেখেন বাংলাদেশে আমাদের এই যে সংবিধান, এটার সাথে জনগণের কোনো সম্পর্ক আছে কিনা? উত্তর হইল নাই। এটাকে একটা টেকনিক্যাল এমন একটা কিতাব বানাইছেন আপনি, যেটা একটা ল বুক, এটা তো হইতে পারে না। এই 250 পাতার এই কিতাবুল মুকাদ্দাস কি দরকার আপনার, যেটার সাথে জনগণের জীবন? সংবিধান নাকি সর্বোচ্চ আইন বলা হয় রাষ্ট্রের, সোর্স অফ ল। সে কেন এটা তো লয়ের বুক কেন বানাইছেন আপনারা? পৃথিবীর অনেক দেশে লিখিত সংবিধান নাই, সেই দেশের নাগরিকরা আপনার চেয়ে আমার চেয়ে 1000 গুণ বেশি নাগরিক অধিকার ভোগ করে। আর আপনি দাবি করেন আপনার সংবিধান একটা উন্নত সংবিধান, পৃথিবীর সেরা সংবিধানের একটা, আপনার নাগরিকদের পিটায় মারা হয়। হ্যাঁ, তার মতাদর্শ যদি ভিন্ন হয় তাকে গুলি করে মারা, ক্রসফায়ার করা, গুম করা, এগুলো জায়েজ হয়ে যায়। তাহলে বিএনপি যে ভাই, একটা কথা প্রশ্ন করি, বিএনপি তো নতুন সংবিধান লিখতে চায় না, এই বর্তমান সংবিধানটাকে এনসিপির ব্যাপার না এটা। বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক ব্যাপার, এটা বলতেছে এই যে এটা কেন? তাহলে এই যে বললো না কনস্টিটিউশন আপনি স্পিরিটের কথা, তাহলে আপনি জনগণের জন্য যে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, পৃথিবীর কোনো সংবিধান তো নাই, তো প্রধানমন্ত্রী পালাই যাবে, আপনার তো গেছে। তার মানে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছেন। হ্যাঁ, শাসনতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আপনি এই সংবিধানকে গঠন করে একটা ক্যাবিনেট গঠন করছেন, কি অন্তর্বর্তীকালীন নাম দিচ্ছেন, তাই না? তার মানে আপনি একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছেন। আপনি এখন যে বাস্তবতার মধ্যে আছেন, এটা একটা ট্রান্সফর্মিং রিয়ালিটি, আপনি একটা রূপান্তরকামী অবস্থার মধ্যে আছেন। আপনি একটা জায়গায় যাবেন, সেই জায়গায় যখন যাবেন, আপনি যাওয়ার মধ্যে তাহলে আপনি কি করতেছেন? তাহলে ফ্রম ভেরি বিগিনিং আপনার এই সংবিধানে এত ভালো ভালো কথার পরেও জনগণের যে কোনো রাইটস রক্ষিত হইল না 54 বছরে, সেই জিনিসটা তো আপনার অ্যাড্রেস করতে হবে। তার মানে আপনার সংবিধানের এথিক্স অ্যান্ড পলিটিক্সের মধ্যে প্রবলেম আছে। তাহলে আপনার যেটা করতে হবে, আমার প্রস্তাবনা হইল, আমি সিম্পলি মনে করি একটা সংবিধান হবে 8 থেকে 16 পাতা, যেটা ক্লাস 8 পর্যন্ত বিদ্যা থাকলে একটা মানুষ এটা বুঝতে পারবে, এবং এটা সোর্স অফ ল হবে, এবং যখন যারা ক্ষমতায় আসবে তারা তাদের মতো করে প্রয়োজনে আইন বানাই নিবে এটার আলোকে। এটা একটা ডাউস কিতাব বানাইয়া, এটা একটা টেকনিক্যাল কিতাবের বই, এবং শুধুমাত্র উকিল মুক্তার এবং যারা এলো রাজনীতি ব্যবসা করে খাবে এরা এটা বুঝবে, আর সাধারণ জনগণ কিছু বুঝবে না। এইরকম একটা জায়গায় যে আমরা নিয়ে গেছি, এইটা এই সংবিধানের আলোকে যদি সরকারগুলো তাদের মতো করে আইন করে নেয়, তাহলে কি আইন শাসনের ক্ষেত্রে দলীয় চিন্তা ভাবনায় বেশি প্রাধান্য পাবে না কেন? আপনার তার মতো করে 100% ভোটাধিকার যখন থাকবে, আপনি যখন আইন করার মধ্য দিয়ে আপনি দলীয় প্রাধান্য দিবেন, পরের বার আপনাকে ভোট দিয়ে আউট করে দিবে। সেটা ছাড়া ভাই, আপনার কাছে যখন একটা সংবিধান আছে, আদালত কিন্তু এটা সবসময় দেখবে যে কোন আইনটা এই সংবিধানের সাথে, এটা 8 থেকে 16 পাতা হবে, 116 অনুচ্ছেদের ব্যাপারে বহুবার দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে আপনার, আমি বলতে ধরেন আপনার দীর্ঘদিন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, মুজিবনগর সরকারের যে ঘোষণা, সেই ঘোষণা সংবিধানের ভূমিকা পালন করছে না? এই সংবিধান হওয়ার আগ পর্যন্ত কয় পাতা? 1 পাতা, 1.5 পাতা, 2 পাতা তো ভূমিকা পালন করতে পারছে। সো আপনার কি এমন রকেট সায়েন্স? আপনি 8 থেকে 16 পাতা হবে, সাধারণ ভাষা হবে, সাধারণ মানুষ কানেক্ট করতে পারে। ফলে আমি বলতেছি, আমাদের ক্রাইসিসটা কি? আমাদের ক্রাইসিস হলো ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। ক্ষমতার সাথে সম্পর্ক হলো এলিট সিন্ডিকেটের, সেটা পলিটিক্যাল এলিট। আমাদের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করছে না, সব এটাই তো। তাহলে সেটা ব্রেক করবেন আপনি কিভাবে? সেটা ব্রেক না করে সেটাকে প্রোটেক্ট করার একটা সাংবিধানিক আয়োজন নিয়ে আমরা আলাপ করি। কিন্তু এখানে আমি এই জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং গোড়ায় ভায়োলেন্স করতে হবে, থিওরিটিক্যাল ভায়োলেন্স। সেটা কি? সেটা হলো আপনার ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের জন্য এই যে সাংবিধানিক প্রক্রিয়াটা, এটাই হলো
জনগণকে ক্ষমতার অংশীদার থেকে দূরে সরাই দেয়। এটা এমন একটা টেকনিক্যাল জায়গায় নিয়ে যায়, জনগণ আর কিছু বুঝবে না। অমুক ধারা, তমুক ক্লজ, তমুক ল, 1 এর 2 এর 4 এর 5 এর এই পেসের মধ্যে, এই পেসের মধ্যে জনগণ নাই হয়ে যাচ্ছে। সেখানে সংবিধান প্রধান বাধা না আমাদের রাজনৈতিক সংস্কৃতি প্রধান বাধা? আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা 5 আগস্টের পর তো রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পারলাম না। সেই একই ধারা, একই দখলবাজি, একই চাঁদাবাজি, একই যার যেখানে কেন বদলাইতে পারলাম না? কেন বদলাইতে পারলাম না? এরকমই তো হওয়ার কথা ছিল। কারণ হইলো এটাকে লেট ফ্যাসিজমের মধ্যে আপনি আছেন। হাসিনা চলে গেছে, হাসিনার পুরো কাঠামোর মধ্যে তো আপনি বসে পড়ছেন। ওই জায়গায় আপনারে বসে দিলে আপনি এইভাবে শাসন করছেন। আমি বলছি যে নানাভাবে বিভক্ত হয়েছে, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর যারা ক্ষমতায় আসছে তারা কি তারই উত্তরাধিকার? নিশ্চয়ই তাদের কাঠামোটা বুঝতে হবে। আপনি ধরেন হাসিনা চলে গেছে, কাঠামো তো বদল হয়নি, 54 বছরে হয়নি। সৌরভ ভাই, আপনি বলার আগে আমি একটু প্লিজ, এই যে কথাটা আলোচনা হচ্ছিল, আমার প্রশ্ন যে রনি ভাই বারবার বলতেছে যে এরকমই তো হওয়ার কথা বিপ্লবোত্তর পরিস্থিতিতে। জুলাইর যে শক্তি, সেই জুলাই শক্তি বহু ভাগে বিভক্ত হয়েছে। এটাও কি এটাই কি হওয়ার কথা ছিল? মানে এটা হয় পৃথিবীতে নানা দেশে। ধরেন ফরাসি বিপ্লবের পর লম্বা সময় ধরে সবাই এক জায়গায় আসতে পারে নাই। আমাদের এখানে আসতে পারলে ভালো হতো, কিন্তু নানা কারণে হয় নাই। এবং এটা একটা প্রধান কারণ হচ্ছে আমরা শুরুর যে কয়েকদিন 5 আগস্টের পরে বাংলাদেশটাকে আগামী ট্রানজিশন পিরিয়ডটা কিভাবে আমরা কি শর্তে সবগুলো পক্ষ থাকবো, এটার ব্যাপারে আমরা কোনো এগ্রিমেন্টে আসলে চিলির মধ্যে চিলিতে হয়েছে। চিলিতে যখন বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটে, এই রিসেন্টলি, খুব আগে না, 2019-20-এর দিকে সমস্ত রাজনৈতিক পক্ষ এসে এক পাতার একটা এগ্রিমেন্ট করেছে তারা শুরুতেই, যে আমরা পলিটিক্যাল এগ্রিমেন্ট, আমরা এই জিনিসগুলো মেনে চলবো। এটা কিন্তু আমরা করি নাই। ফলে একটা নানা ধরনের সবাই সবার কথা, এবং জুলাইকেও সবাই এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কতগুলো কথা খুব সিম্পলি এক পাতার মধ্যে, যে কনস্টিটিউশন নিয়ে বলছে, একইভাবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্টও আপনি এক পাতার মধ্যে করতে পারতেন। এই ট্র্যাকে আমরা যাই নাই। কারণ কি, আমরা গণ অভ্যুত্থান বা এই ধরনের বড় একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করব, এটা কিন্তু যেটা সত্যের খাতিরে বলতে হয়, রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নাই, আগেও করে নাই, পরবর্তীতে এটা ঘটে গেছে। আমাদের এরকম এক্সাম্পল নাই। এখন এই যে ধরেন পলিটিক্যাল কালচারের কথা সৌরভ ভাই বলছেন, তো পলিটিক্যাল কালচারের সাথে আমাদের এই কনস্টিটিউশন সম্পর্ক আছে। এই কনস্টিটিউশন একটা পলিটিক্যাল কালচার, ওই যে উনি যেটা এথিক্স এবং পলিটিক্সের কথা বলছেন, এই কনস্টিটিউশনটা একটা পলিটিক্যাল কালচার ইন্ট্রোডিউস করেছে। আপনি সংসদ কেন থাকে না, মানে ফাংশনাল থাকে না? বিরোধী দলগুলো সবসময় সংসদের বাইরে যাওয়ার কথা চিন্তা করেছে, এবং সংঘাত, ওখান থেকেই সংঘাত কেন? ওই যে বদরুদ্দিন উমর একটা দুর্দান্ত ইনসাইট দিয়েছিলেন যখন কনস্টিটিউশন ড্রাফট হচ্ছিল 72 সালে। উনি বলছিলেন যে এই কনস্টিটিউশন একটা পারপেচুয়াল এমার্জেন্সি তৈরি করবে, মানে একটা স্থায়ী জরুরি অবস্থা তৈরি করবে সংবিধানের মধ্য থেকে। কেন? কারণ আপনি পিসফুল ট্রানজিশনের এবং স্পেসের যে একটা পলিটিক্স, সবাইকে যে স্পেস দিতে হবে, এটার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় না। এখানে এক দল এক ব্যক্তির হাতে এমনভাবে ক্ষমতা সমস্ত কিছু করা হয়েছে, ফলে যারা ছিটকে পড়েছে তারা নানা কিছু চেষ্টা করবে, এবং একটা পলিটিক্যাল ভ্যাকাম তৈরি হবে। এবং সেটা ঠিক হচ্ছে। একটা সেকেন্ড ভাই, মানে পলিটিক্যাল ভ্যাকাম তৈরি হবে যখন কিনা আবার শেখ মুজিবুর রহমান থাকবেন না কোনো একটা কারণে, তখন সেটার মধ্যে দিয়ে সামরিক অভ্যুত্থান করবে বাংলাদেশ। এটা উনি, মানে এটা প্রায় প্রফেটিক। আপনি বারবার দেখেন, এখনো আমাদেরকে কেন 1/11 ভয় পেতে হয়? গণঅভ্যুত্থানের পরে এটাকে আমার পাওয়ার কথা ছিল? বারবার দেখবেন বড় ধরনের যখন সংকট আসে, সংকটের পরে কিন্তু এই পলিটিক্যাল যে ভ্যাকুয়ামটা থাকে, এটার মধ্যে দিয়ে মিলিটারি ইন্টারভেনশন। ভালো পয়েন্ট একটা আপনি দিয়েছেন, 1/11 এর ভয়। এটা নিয়ে একটু কথা বলবো, কারণ এই ভয়টা কেন বারবারই ভয় পেতে হবে? এই কথাটা এনসিবির পক্ষ থেকে আসছে বারবার। এটা কেন আসতেছে? শুধু এনসিবি না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলতেছেন, খেয়াল করে দেখেন। ওকে, ফাইন, আপনি একটু ব্যাখ্যা করবেন, পরে আমি আপনার কাছে আসবো। আমি যে প্রশ্নটা রেখে গেছিলাম, একটু দর্শকদেরকে সংযুক্ত করি। প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ স্পাহানি মির্জাপুর যা বৈঠকখানায়। বিরতির আগে আমি 1/11 প্রসঙ্গ তুষার তুলেছিলেন। এনসিপি কয়েকবারই বলছে আমরা 1/11 এর পদধ্বনি শুনতে পাচ্ছি। ইভেন আপনি বলছেন যে বিএনপির মহাসচিব বলছেন, অনেকবার বলেছেন। এই প্রসঙ্গ কেন আসছে? এই প্রসঙ্গ দেখেন, আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে কি আছে সামনে বাংলাদেশের জন্য। আমি বলছি দুটো জিনিস আছে বাংলাদেশে, নির্বাচন অথবা নির্বাচন। কিভাবে? একটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসে যে নির্বাচন, রিফর্ম হবে এবং যে ডিউ টাইম, ওই টাইমে নির্বাচন দিবে, যেটার ব্যাপারে আমরা সরকারকে, বিশেষত প্রধান উপদেষ্টাকে ভীষণ রকম কমিটেড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল সুষ্ঠু নির্বাচন যেটা। আরেকটা হচ্ছে কুকড আপ ইলেকশন। আপনি কোনো একটা কাণ্ড করে, যে নানা ধরনের আলামত আমরা দেখতে পাচ্ছি, আপনি এটাকে একটা গ্যাঞ্জাম লাগালেন, সোজা বাংলা ভাষায় বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লাগালেন, এটার সুযোগ নিয়ে এখানে ইন্টারভেনশন ঘটলো, এবং আমরা বিভিন্ন গুঞ্জন শুনতে পাচ্ছি যে অমুককে অফার করা হয়েছে। আপনি প্রধান নির্বাচনকালীন, যেহেতু 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, 13th অ্যামেন্ডমেন্ট আবার রিস্টোর হবে, এটার উছিলা ধরে এই ইউনূস সরকার সাহেবকে সরিয়ে দিয়ে আপনার একটা প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক, এবং সেটা ব্যাকআপ থাকবে বাই দি মিলিটারি। এই ধরনের অ্যারেঞ্জমেন্টের কথা কিন্তু শোনা যাচ্ছে। সেখান থেকেই আমরা এই কথাটা বলেছি যে এখন ওটা যদি হয়, এটা কিন্তু প্রথমত আপনাকে যে সুষ্ঠু ধারার যে নির্বাচন ফেব্রুয়ারিতে, এটাকে বানচাল করে দিয়ে ঘটবে। যারা আসবে
তারা কিন্তু 1-1.5 বছর পরে 1/11 মতো একটা নির্বাচন দিবে। নির্বাচন এই কারণে আমি বলছি নির্বাচন অথবা নির্বাচন, কোনটার সম্ভাবনা বেশি দেখছেন? আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এটা অলরেডি এটা নিয়ে শঙ্কিত, এবং ওনারা এই যে প্রধান উপদেষ্টার কাছে গেলেন সমস্ত রাজনৈতিক দল এক সপ্তাহ আগে, এনসিপি, জামায়াত ইসলাম, বিএনপি সহ সব রাজনৈতিক দল, এটার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার উপর তাদের যে আস্থা আছে, তার অধীনে যে নির্বাচনটা সম্ভব, এটাই কিন্তু তারা রিয়াসার্ট করেছেন। ফলে আমরা এই প্রসেসটাকে আপহোল্ড করি যে রিফর্মের পরে ইলেকশন, কিন্তু আপনি বানচাল করে দিয়ে 1 বছর একটা আবার একটা ওই যে সিভিল মিলিটারি ব্যাকড সিভিল সরকার রাখলেন, তারা এসে যে ইলেকশন দিব, এটা কিন্তু নেগোশিয়েটেড ওই যে 1/11 নির্বাচন নিয়ে 2008 নির্বাচন নিয়ে যে প্রশ্নটা এখন উঠছে, ওই ধরনের একটা নির্বাচন হবে। আমরা ওইটা চাই। রনি ভাই, আপনি ওই রিপাবলিকের আগে এখানে একটু অ্যাড করি, ওটা ওই যে ওই না ও বলছে দুইটা প্রসেস হতে পারে, তো আমরা আপহোল্ড করতে চাচ্ছি যে যেটা নরমাল ডেমোক্রেটিক প্রসেস। কিন্তু বিএনপি স্টিল বলছে, গতকালকেও বলেছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র করা। এটা বিএনপি অনেক আগে থেকে বলছে। এই কি ষড়যন্ত্র? আমি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেখতে পাই না, শুরু থেকে বলছি। বিএনপি কেন বলছে? বিএনপি বলতেছে ষড়যন্ত্র এটা বিএনপির ব্যাপার, এটা তো আমি তো বিএনপি করে না, আমি এটা বুঝতে পারবো। কেননা আপনি তো, আমি আপনাকে বলি, আপনি 17-18 বছর একটা ফ্যাসিবাদী অবস্থায় ছিলেন যেখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন আপনি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন, তো আপনি ভোট দিবেন না, নির্বাচন দিবেন, তো দিবেনটা কি? যে কোনো মূল্যে এটা দিতে হবে। এখন বিএনপি হয়তো যে জায়গা থেকে বলতেছে সেটা হলো যে এই যে ক্যাওয়াটিক কন্ডিশন, সেই ক্যাওয়াটিক কন্ডিশনে ইলেকশন করাটা একটা চ্যালেঞ্জ হবে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, উনি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন। ইলেকশন কমিশনও চ্যালেঞ্জ দেখছে। ডেফিনেটলি চ্যালেঞ্জ। আপনি একটা এরকম একটা ক্যাওয়াটিক কন্ডিশনে কেন চ্যালেঞ্জটা হইল? চ্যালেঞ্জটা হইল কারণ আপনার, আমি যেটা বাণী চিরন্তনী দিছিলাম অনেক আগে, সেটা হলো আগামী দিনে বাংলাদেশের রাজনীতি দলগুলোর ক্ষেত্রে বিকাশের প্রধান শর্ত হবে আওয়ামী লীগ প্রশ্নকে কে কিভাবে ডিল করে তার আলোকে। সম্মিলিতভাবে আপনারা ফেল করছেন আওয়ামী লীগকে ডিল করতে। এটা কি কোনো ব্যবস্থায় রাখছেন আপনি আওয়ামী লীগকে? এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি জানেন, আপনি ক্রিমিনালদের বিচার করেন নাই, আপনি নিরীহ সমর্থক যে তারা তো ট্রমাটাইজ, তাদের নেত্রী পালায় গেছে, তাদের কোনো খবর নাই। নিষিদ্ধ করার সিদ্ধান্তটা কি? নিষিদ্ধ করা তো আপনার সমাজে, আওয়ামী লীগ কি আপনার? আওয়ামী লীগ হলো আপনার ইন্টিমেট এনিমি, আপনার খালাতো ভাই, আপনার পরিবারের লোক। সেটা তো ক্লিনজিং করে এভাবে হবে না। তো এটা তো আপনার একটা প্রক্রিয়া লাগবে, যে প্রক্রিয়ার মধ্যে হিলিং করতে হবে, ন্যাশন বিল্ড আপ করতে হবে আপনার। আপনি দেখেন না 71-এর পরে এই পর্যন্ত জামাত প্রশ্নটা ডিল না করার কারণে বাংলাদেশ কি পরিমাণ খেসারত দিছে, এবং হাসিনা যে একটা মিসট্রায়াল করার সুযোগ পাইছে, করার মধ্যে দিয়ে আজকে দেখেন জামাতের অবস্থা। ভিকটিম বিকাম কিলার্স। আপনি কাউকে ভিকটিম বানাইলে তো ডেঞ্জারাস, সে ভিকটিম কার্ড খেলে এসে সাবা করে দুয়ে মাইরা। আওয়ামী লীগ একটা কিলিং মেশিন, এখানে আপনি তাকে যখন ভিকটিম বানাবেন ইটস ডেঞ্জারাস। সে যদি কখনো ব্যাক করে ভিকটিম কার্ড দিয়ে, কিচ্ছু রাখবে না, তাহলে কি? তাহলে আপনাকে ডিল করতে পারতে হবে। সেটা সম্মিলিতভাবে আপনারা ফেল করছেন। এই ফেলের এই যে ক্যাওয়াটিক কন্ডিশনটা, এটা এই ফেলের কারণে এটা ত্বরান্বিত হয়েছে, বা প্রধান সমস্যা আকারে আমি এটাকে দেখি। এনসিপির তো একটা দাবি ছিল আওয়ামী লীগ নিশ্চিহ্নই করারই তো কথা। নিশ্চিহ্ন না, ডিল করা, এটা হলো রিকনসিলিয়েশন করা, হিলিং করা, ক্রিমিনালদের বিচার করা, যারা নরমাল সমর্থক তাদেরকে বোঝানো যে দেখো রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না, আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী ইডিওলজি, আমরা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই, তোমরা সমাজে থাকো, আমরা সবাই এটা গণতান্ত্রিক বাংলাদেশ সবাই মিলে গঠন করি, এটাই স্পিরিট, এটাই ন্যাশনাল স্পিরিট, এভাবেই ন্যাশন গঠন করতে হয়। তা না করে আপনি এতদিন বিএনপি জামাত পিটাই মারছেন, এখন আপনি আওয়ামী লীগ ঘরে ধরে পিটাই মারেন, দেশ কোথা থেকে দাঁড়াবে? হবে না এই জিনিস। তা এখন তুষার যেখানে গুরুত্বপূর্ণ একটা আলাপ তুলো, সেটা হলো এই যে দেখেন সংবিধানের মধ্যে ত্রুটি থাকার কারণে বারবার যে 1/11-এর কথাটা আসে, কেন আসে? তার মানে আপনার এখানে যে সংবিধানটা আছে, এই সংবিধানটা একটা টেকনিক্যাল ডকুমেন্ট, খুব খেয়াল করে টেকনিক্যাল ডকুমেন্ট, একটা পার্টির ক্ষমতা এক্সারসাইজের, যে কারণে এখানে এই 1/11 টাইপের ব্যবস্থার কথা আসে, যে এখানে সংবিধানটা কোনোভাবে মেনোভারিং করে যদি অন্যদিকে ক্ষমতাটা নিয়ে নেওয়া যায়। এবং এই টেকনিক্যালিটিটা হাসিনা আরো ব্রুটালি দমন করছে। সংবিধানে এমন এমন জিনিস, যেমন প্রথম বলে সংবিধান সংশোধন করা যাবে না, এটা ইটসেলফ অসাংবিধানিক। সংবিধান সংশোধন করা যাবে না, এই যে ধারাটা, এটা অসাংবিধানিক। সংবিধান এটা কোনো বাইবেল কিতাব না, এটা মানুষের উইল, মানুষের চাহিদা পরিবর্তিত হয়। এই জন্য সংশোধন করা যাবে না, এটা হাসিনা করছিল না পঞ্চদশ সংশোধনী, এটা তো অসাংবিধানিক। সংবিধান অনেক অংশ, প্রায় 1/3 কোনো পরিবর্তন করা যাবে না। 1/3 না, এক অংশ ব্যাপারে এটা বলা যাবে না সংবিধান সংশোধন করা যাবে না, সমস্ত অংশই করা যাবে। কাঠামো, মূল কাঠামো যেটা করেছিল 1/3 ব্যাপারে, সেটা তো জানিছিল এটা কোনো অপরিবর্তনীয়। কেন এটা অসাংবিধানিক? এটা আমি তো বলি এটা এবং জনগণই সেটি নাকচ করে দিয়েছে। আমি রনির সাথে যেটা যোগ করতে চাই,
একটা হচ্ছে আমি মনে করি আমার যে পয়েন্টটা এই- শেষ করে নেই নাকি? আচ্ছা, পড়ুন। তো তাহলে যেটা হলো, তাহলে দেখেন, তাহলে এই সংবিধানের এই জন্য আপনার হলো, এই জন্য আমাদের বারবার হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় আমাদের মনোযোগী দিতে হবে। দেখেন অভ্যুত্থান হলে ঘটনাটা কি ঘটে, লম্বা আলোচনা শর্ট করে করি। ক্ষমতা আমরা জানি সবসময় ফাংশন করে টপ টু বটম, উপর থেকে অর্ডার দেয়, নিচের থেকে। অভ্যুত্থান হলে জাস্ট উল্টায় যায়, জাস্ট উল্টায় যায়। এই জন্য দেখবেন যে অনেক ছোট লোক ফকিন্নির ছেলে ক্ষমতায় চলে গেছে। হ্যাঁ, এই যে ধরেন আমরা কথা বলা শুরু করছি, হ্যাঁ, তুষাররা চলে আসছে, কই থেকে আসছে? মাঠ থেকে, রাস্তা থেকে আসছে। এটাই আসার কথা, এটাই হলো অভ্যুত্থানের ফল। তো অভ্যুত্থান হলে যেটা হয়, ক্ষমতাটা হলো তখন আর টপ টু বটম থাকে না, তখন বটম টু টপ হয়ে যায়। বটমের কাছে ক্ষমতা এখন চলে গেছে, কিন্তু বটমের কাছে এই ক্ষমতাটা আপনি পৌঁছাইতে দিচ্ছেন না আবার ওই সাংবিধানিক শ্রোতায়। কারণ আপনি সংবিধানটা একটা টেকনিক্যাল ডকুমেন্ট, বারবার বলতে একটা টেকনিক্যাল ডকুমেন্ট, এমন টেকনিক্যাল ডকুমেন্ট, বটমের মধ্যে আবার এলিট তৈরি হচ্ছে কি? হ্যাঁ, ডেফিনেটলি এলিট তৈরি নতুন হচ্ছে, elite তৈরি হবে, নতুন এটা তো- এলিট তৈরি হবেই, এটাই নিয়ম। তো ফলে এখন আমাদের তাহলে চ্যালেঞ্জটা এলিটের হাত থেকে আমাদের মুক্তি নাই। না, সেই এলিটরা পিপলের সাথে, ওই যে পিপলের কথা বলতেছে, পিপল কিভাবে ডিল করতেছে, address করতেছে, সেখানে that's আমাদের important. কাজটা কি? প্রো পিপল ইন্টেলেকচুয়াল, প্রো পিপল পলিটিশিয়ান, তাদের কাজটা হলো এই যে বটমের কাছে ক্ষমতাটা গেল, এটাকে সংহত করা, এটাকে প্রোটেক্ট করা। প্রোটেক্ট করার জন্য তাহলে আপনি এই যে সংস্কার, এই যে সংস্কার দিয়ে হবে না, পুনর্গঠন লাগবে, আপনার পুরা দেশ পুনর্গঠন লাগবে। কিসের সংস্কার? আচ্ছা, আপনি রনির সাথে শেষ আমি করে একটু দেয়, যোগ তাহলে করি। পুনর্গঠনের জন্য তাহলে যেই সংবিধানটা জনগণের সাথে ক্ষমতার দূরত্ব তৈরি করছে, একটা টেকনিক্যাল ডকুমেন্ট আকারে হাজির হয়েছে বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতা বা স্বার্থ রক্ষার জন্য। রিরাইট করতে বলছেন? রিরাইট না, শুধু সেটার পুরা এথিক্স এবং সেটার পুরো স্পিরিটটাকে চেঞ্জ করা, এটা বলছে, এটা চেঞ্জ করা, প্রো পিপল করা। প্রো পিপল করার জন্য সেটা হলো এটা 8 থেকে 16 পাতার একটা ডকুমেন্ট হবে, যেটা একটা স্পিরিচুয়াল এঙ্গেজমেন্ট, নতুন যে সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে এটাকে ধারণ করবে। আর একটা হলো যে কোন ল সংবিধান আকারে লেখা বোকামি। কারণ হইলো ধরেন আজকে আপনি একটা সুন্দর একটা রাস্তার বিধিবিধানের উপর একটা ধরেন একটা ল সংবিধান সংযুক্ত করলেন, 5 বছর পরে এমন একটা টেকনোলজি আসলো যে এই জিনিসই দরকার নেই, এটা অটোমেশনে হচ্ছে, তারপরে কেন এই জিনিসটা এখানে ইনপুট করবেন? এটা সময়ের সাথে সাথে সবসময় ল চেঞ্জ করতে হবে। আচ্ছা, সৌরভ ভাই বলছিলেন, ফলে এটা নির্বাচিত প্রতিনিধির হাতে আচ্ছা, থাকবে। প্রথমত- ফলে আমাদের মূল পয়েন্ট হইলো ক্ষমতার সাথে সম্পর্কটা কার স্থাপন হচ্ছে, কোন প্রক্রিয়া স্থাপন হচ্ছে, সেটা একটা এলিট সিন্ডিকেটের হাতে যাচ্ছে কিনা, পলিটিক্যাল, বিজনেস, এনজিও এলিট, নাকি আচ্ছা। জনগণের সাথে স্থাপন হচ্ছে, এই জায়গাটা আমাদের দেখতে আচ্ছা, হবে। রনির সাথে যোগ করি। একই রনি মানে যথার্থই বলেছেন যে এই যে রাজনীতিটা কার নিয়ন্ত্রণে, এবং 5 আগস্টের পর কি নিয়ন্ত্রণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, শ্রেণী বদল হয়েছে? যেটি বদল হওয়ার জনগণের আকাঙ্ক্ষা ছিল, বদল হয়নি। যে কারণেই এই গত 1 বছর ধরে এই যে অরাজক অবস্থা। অর্থাৎ সংবিধান, আপনি তো 3 পাতা বলছেন, 3 পাতারও দরকার নেই, ব্রিটেনে তো লিখিত সংবিধান নাই। আমার সংবিধান কার জন্য? মানুষের জন্য। সংবিধানের জন্য মানুষ না, রাষ্ট্র মানুষের জন্য। তো এই জনগোষ্ঠী 17 বা 18 কোটি মানুষ একত্র হয়েছে, তারা চেয়েছে বলে এখানে একটা দেশ হবে, দেশ হয়েছে। Right. তখন 17 কোটি ছিল না, তখন 7.5 কোটি মানুষ ছিল। তারা অনেক ভুল করতে পারে, অনেক শুদ্ধ করতে পারে, কিন্তু এখন আমরা সামনে কিভাবে চলবো? যেটি হয়েছে 5 আগস্টের আগে, এখানে সরওয়ার তুষার হাসিন আন্দোলনের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 5 আগস্ট পর্যন্ত একটা স্বৈরাচারকে সরানো, ফ্যাসিবাদকে সরানো, এছাড়া অন্য কোনো, আমরা অন্তত জানি না যে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, ছিল কিনা, যে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কী হবে। সেটি আসছে কিন্তু 5 আগস্টের পরে, এবং সেখানে বিএনপির একমত, জামাতের একমত, এনসিপির একমত। এই রাজনৈতিক বৃত্তের বাইরে রাজনৈতিক দলই কি জনগণকে প্রতিনিধিত্ব করে? শুধু গণমাধ্যম করে না, নাগরিক সমাজ করে না, সাধারণ মানুষ তাদেরকে কে প্রতিনিধিত্ব করে? কৃষককে কে প্রতিনিধিত্ব করে? বাংলাদেশের আমার ওইটাই প্রশ্ন, বারবার কোন রনি রাজনৈতিক বলছেন দল, যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল জনগণের মতো করে করেন সবকিছু, জনগণকে ক্ষমতা দেন। জনগণ কি চায়? এখানে একটু এখন গুরুত্বপূর্ণ জায়গায় আছে। দেখেন এই এখানে how? মানে কার্ল স্মিথের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। পার্লামেন্টারি যে প্রতিনিধিত্বমূলক শাসনের বিভিন্ন সমস্যা আছে, যেমন ধরেন আপনি একটা পাড়ার কৃষকের থেকে 10 জন কৃষককে প্রতিনিধি নির্বাচিত করবেন, এবার ওই প্রতিনিধি 10,000 কৃষককে লুইটা পিটা খাবে। তো প্রতিনিধিত্বমূলক এই সমস্যা আছে, এই রিস্ক থাকে, থাকার পর তাহলে কি করতে হবে আমাদের? তাহলে এই জন্য নাগরিক ভিত্তিক রাজনীতির যে প্রস্তাবনাটা আমরা দিচ্ছি, সেটা হলো আপনার চিন্তা কি, আপনার মতাদর্শ কি, আপনার পেশা কি, আপনার জাতীয় অবস্থান কি, এগুলো কোনো কিছুই দেখবো না। রাষ্ট্র এমন একটা ইউনিভার্সাল ভ্যালুজের উপর প্রতিষ্ঠিত হবে যে
তার সাথে নাগরিকদের সরাসরি সম্পর্ক থাকবে, তার পরিচয়। আমি নাগরিকও বলতে চাই না, আমি গণ বলতে চাই। এটা অনেকখানি জনগণ। মানে নাগরিক এটা কথাটা- এটা না, শুনুন, নাগরিক নাগরিক কেন কথাটা হলো? হচ্ছে শহরে এটা মানুষের জন্য। বেসিক্যালি আপনি এটা নাগরিক মডেল। আপনি ইউরোপ আমেরিকার উদাহরণ দেন না, আপনি ইউরোপ আমেরিকায় যান, আপনার ভাই বাদার যারা ইউরোপ আমেরিকায় থাকে, তারা যারা নাগরিকত্ব অর্জন করছে, তারা যে সুবিধাটা ভোগ নাগরিক করে। কথাটা কতজন বুঝে? বাংলাদেশে যদিও তারা নাগরিক এখন অনেক বুঝে, কারণ নাগরিক পার্টি করেছে না, শব্দটা অর্থ বদলে যায়, কিন্তু নগর নাগরিক থেকে নাগরিক আসছে। এটা তো নাগরিক গ্রিক- কথাটা গ্রিক কতজন নগরের বুঝে? যেভাবে বুঝতো, তুষারের কাছে এখন একটা তারা এভাবে প্রশ্ন- বুঝবে না। তুষারের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যে জনগণের ক্ষমতায়নের কথা বলছেন, সংবিধানের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন করা বলছেন, এগুলি আসলে কিভাবে হবে? এটা হবে কিভাবে? এটা সময় খুবই নেই, সহজ। আরেকদিন শুনবো, আরেকদিন শুনবো। সহজ বলতে কি, ধরেন আপনার এই জন্য ভ্যানগার্ড তুষাররা যে বলছে যে আমরা চাই জনগণের দল হবে, জনগণের ক্ষমতা হবে, এলিট শ্রেণীর ক্ষমতা হবে না। এখন আমার একটা প্রশ্ন, যে তুষাররা তো একটা অভ্যুত্থানের শক্তি, নেতৃত্বদানকারীরা একটা নতুন দল করলো, তা আপনি তো তাহলে একটা অংশ, জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করছেন, সব জনগণ তো আপনার সঙ্গে নাই। না, সব জনগণ আমাকে ভোট দিবে না, কিন্তু আমার পলিসির মধ্যে জনগণের চাওয়াটা, যেমন আমি যদি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে আমি দেখবো যে যারা আমাকে ভোট দেয় নাই তারাও কিন্তু আমার জনগণ, তাদেরকে আমি এক্সক্লুড করবো এটা তো BNP ও মনে করে। না, এটা হয় নাই, কিন্তু এটা বলে, কিন্তু হয় নাই। না হওয়ার পদ্ধতি কি? এটা শুধু উইশফুল থিঙ্কিং হলে হবে না। যে ভাই যেটা বলতেছেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে সমালোচনাটা কার্ল শ্মিট সহ এরা করছে, এটা কিন্তু আছে অনেক দিন ধরেই, কিন্তু পৃথিবীর বিভিন্ন যে রাষ্ট্রগুলোকে আমরা সেলিব্রেট করি, এরা কিন্তু এই সমস্যাগুলো অনেকে অ্যাড্রেস করছে থ্রু এই যে পাওয়ারটা কিভাবে আপনি ডিসপার্স করতেছেন তার মধ্যে দিয়ে। স্থানীয় সরকারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের আইডিয়াটি কিন্তু এভাবে আসছে যে আপনি যেহেতু প্রতিদিন 18 কোটি মানুষ এক জায়গায় এসে দেশ পরিচালনা করাটা অসম্ভব আজকের জমানায়, তাহলে স্থানীয় সরকারটা যে সেই জায়গায় যেখানে সবাই অ্যাসেম্বল ওকে, আমাদের শেষ করতে হবে একদম 1 মিনিটের মধ্যে। যদি একটা প্রশ্নের উত্তর দেন। আমরা শুনতে পাচ্ছি যে জাতীয় সনদ যেটা হচ্ছে, সেখানে বাস্তবায়নের পদ্ধতিটা জাতীয় সনদের মধ্যে থাকছে না। এই ক্ষেত্রে এনসিপি তো বাস্তবায়নের পদ্ধতি ইনক্লুড করতে চাচ্ছে, Absolutely, হ্যাঁ। অনেক জোর দিচ্ছে, এবং জামাতও সেটা দিচ্ছে। সবাই তো না থাকলে তাহলে কি হবে? না থাকলে এটা আবারও আপনি 34 বছর পরে কেউ কথা রাখে নাই, আবারও আপনি 90-এর রূপরেখার মতো করতেছেন, সেটা তো আমরা মানবো না। তার কারণ হচ্ছে যে এবং আপনারা তাহলে সই দিচ্ছেন না এই সনদে? না, আমরা বাস্তবায়ন পদ্ধতিটা নিশ্চিত করতে চাই। আমরা সরকারকে এটা খুব পরিষ্কার করেছি, বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদটা ওনারা কেন এভাবে করেছেন, আমার ধারণা কমিশন টায়ার্ড, এবং ওনারা কোনো একরকম করে ওনারা দেখাতে চান যে ভাই আমাদের সনদ দেওয়ার কাজ ছিল, আমরা দিচ্ছি, এখন কিভাবে বাস্তবায়ন করবো তোমরা করো, এইভাবে ওনারা বলতে চাচ্ছেন। কিন্তু যদি আপনি বাস্তবায়ন পদ্ধতিটা এর মধ্যে যুক্ত করেন, তাহলে এটা ছাড়া বাকি পুরো ডকুমেন্টে কিন্তু ভ্যালু নেই। ওনারা বলছেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাদা একটা রিপোর্ট তারা সরকারের কাছে তারা তাদের রেকমেন্ডেশন দিবে, কিন্তু এইটা মানে আমি কেন তাহলে আমাকে জুলাই সনদের অংশটা আমি তো ওইটা না দেখে, আপনার রেকমেন্ডেশন না দেখে জুলাই সনদে সাইন করবো না, কারণ তাহলে আবারও তো ওই 3 জোটের রূপরেখায় তো সব দল সাইন করছিল, তো পরে তো একটা বাস্তবায়ন হয় না। থ্যাংক ইউ, এটা আমার কাছে আছে। তো থ্যাংক ইউ। আজকে শেষ করতে হচ্ছে। আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, এটা নিয়ে আরো 1 ঘন্টা আলাপ করা 3 জোটের সম্ভব। রূপরেখা হয়েছিল কিন্তু স্বৈরাচারী শাসক থাকার সময়, থাকতে যে আমরা আন্দোলনের ভবিষ্যতে, এখন স্বৈরাচারী শাসক তো নেই, এখন আমরা একমত হতে পারছি না কেন? এটা ওই যে দলীয় স্বার্থ আর জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থকে আপনি যদি সবার আগে গুরুত্ব না দিতে পারেন, তখন তো একমত হওয়া যাবে না। আমরা আপনাদেরকে নিয়ে এই প্যানেল নিয়ে আরেকদিন বলবো, definitely, আপনাদের guest আলাপ করে। চালাতে মানে এই আলাপটা আসলে আরো করা দরকার। আমাদের পলিটিক্স লাগবে। আমাদের সবচেয়ে বড় কথা যেটা হলো, আওয়ামী লীগকে রাজনীতি মনে করা হয়তো, থ্যাংক ইউ। সেই কারণে আমাদের সর্বনষ্ট হয়েছে। আমাদের রাজনীতি লাগবে। অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আলোচনা অসমাপ্ত অবস্থায় শেষ করতে হচ্ছে। আরেকদিন বলবো না। অসমাপ্ত বৈঠকখানা। অসমাপ্ত বৈঠকখানা, right। দর্শক, শেষ করছি ইস্পাহানি মির্জাপুর চা বৈঠকখানা। ভালো থাকবেন সবাই।